আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তবে সবার আগে এই পরীক্ষা ব্যবস্থাটা তুলে বলিউডের সর্বাপেক্ষা সুদর্শন বৃদ্ধ থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ, ইহার চেয়ে হতেম যদি অনেক কিছুই তো হতে ইচ্ছে করে, কিন্তু বাবার অত্যাচারে কি কোনো কিছু করার বা হওয়ার সত্যিই জো আছে? এই তো কদিন আগে বাসার সবাই মিলে নাটক দেখতে বসেছে। আমিও পরিবেশের গন্ধ শুকে আস্তে আস্তে এগোচ্ছি কোনো রকমের দর্শকের সাহিত্যে জায়গা দখল করার জন্যে। অমনি বাবা গুরুগম্ভীর কণ্ঠে আদেশ জারি করলেন, দুদিন পরে তোমার পরীক্ষা, এখন তোমার এসব নাটক ফাটক দেখা চলবে না। কি আর করা, দরজার চৌকাঠ থেকেই ফিরে যেতে হলো। যেতে যেতেই শুনতে পেলাম নাটকের ছেলেটি তার বাবাকে বলছে, আমি এবার পরীক্ষা দেব না। ইস, আমি যদি এমন করে বলতে পারতাম, এই নাটকের ছেলেটির মতো হতাম। কিন্তু এ তো শুধু নাটকেই সম্ভব। আবার স্কুলের কথাই ধরুন না কেন, সব সময় পরীক্ষা লেগেই আছে। ক্লাস টেস্ট, সাপ্তাহিক, মাসিক, টার্ম, এবং আমাদের স্কুলে আরো একটি পরীক্ষা আছে, পপ টেস্ট। অর্থাৎ বলা নেই কওয়া নেই, স্যার ম্যাডাম ক্লাসে এসে দুম করে বললেন, তোমাদের পরীক্ষা নেব। কি জ্বালা, এমনিতেই পরীক্ষার ভয় বাঁচি না, তা আবার এই পপ টেস্টের ভয় রাত দিন কাঁটা হয়ে থাকতে হয়। জনান্তিকে বলে রাখি, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তবে সবার আগে এই পরীক্ষা ব্যবস্থাটা তুলে দেব। এরই মধ্যে একজন বন্ধু ইশারা করলো, এনেছি। বুঝতে পারলাম গতকাল তাকে হুমায়ুন আহমেদের বোতল ভূত বইটা আনতে বলেছিলাম। কোনো রকমে পরীক্ষা শেষ করে উঠে গেলাম লাস্ট বেঞ্চে। দুজনে মিলে মজা করে পড়তে শুরু করে দিলাম। গল্পে আছে হুমায়ুন ভূত পোষে, তা আবার বোতলে করে পকেটে রাখে। সে ভূতের খাবার চাঁদের আলো। ক্লাসের একজন যখন একথা বলে দিল, তখন অঙ্ক স্যার বোতলটা নিয়ে ভূতটাকে এক ঢোকে পেটের ভিতর চালান করে দিলেন। অমনি স্যারের পেটের ভিতর গুড়গুড় শব্দ উঠতে শুরু করলো, আর তিনি হেঁচকি তুলতে লাগলেন। দম ফাটিয়ে হাসতে যাব, হঠাৎ কানে টান পড়তেই শটান দাঁড়িয়ে গেলাম। বইটা পড়তে পড়তে টেরই পাইনি কখন ইংরেজি ম্যাডাম চলে গেছেন আর এসেছেন জমদূত প্রায় আমাদের অঙ্ক স্যার। বইটা নিয়ে গেলেন হেড স্যারকে জমা দেবেন বলে। তার মানে আরো এক দফা শাস্তি। আপনারাই বলুন, এত শাসনের মধ্যে স্বাধীনভাবে কোনো কিছু করার উপায় নেই তো হওয়ার উপায় আছে? ধন্যবাদ সবাইকে। সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধী, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। এই বিষয়ে এতক্ষণ আমার সতীর্থ বিজয়ীদের বক্তব্য শুনছিলাম। তারা প্রত্যেকেই গুলশান বনানী প্রেমিক, পর্যটন প্রেমিক, দেশপ্রেমিক। আমি তাদের মতো নই, বরং কিছুটা আত্মপ্রেমিক। আমি নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসি, নিজেকে নিয়ে হারিয়ে যেতে চাই। আমি মনে করি এবং আমি বিশ্বাস করি আমি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন এবং ক্যারিশমাটিক তরুণ। তা নিশ্চয়ই আপনারা আবার এই ডায়াসটা দেখেই বুঝতে পারছেন। আপনাদের হাসি প্রমাণ করে আমার এই প্রতিভা এখানে বিকশিত হওয়ার সুযোগ নেই। তাই আমি ঠিক করেছি আমি প্লেনে করে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডের উদ্দেশ্যে পাড়ি জমাবো। সেখানে গিয়ে আমি সিনেমার নায়ক হব। যেহেতু আমি পূর্বেই বলেছি আমি পৃথিবীর সবচেয়ে সুদর্শন এবং ক্যারিশমাটিক তরুণ, সেহেতু হলিউডের অন্যান্য নায়ক, নায়িকা এবং পরিচালকের কল্পনার রাজকুমার হব আমি। তারা প্রত্যেকেই আমার সাথে অভিনয় করার জন্য আমার বেভারলি হিলসের বাড়ির সামনে লাইন ধরবে। আমি তাদের মধ্যে থেকে আমার পছন্দ মতো অভিনেতা, অভিনেত্রীদের বেছে নিয়ে অভিনয় করব। আমার সঠিক পছন্দের কারণে আমার অভিনীত প্রতিটি বায়োস্কোপই বক্স অফিস হিট করবে। এভাবে হিরো হিসাবে নাম করার পর আমি হব ঢালিউড থেকে আমদানিকৃত প্রথম ব্যক্তিত্ব যে পরপর 3বার অস্কার পেয়ে টম হ্যাঙ্কসকে ছাড়িয়ে যাব। যখন আমি খুব সুপার হিরো হব, ঠিক তখন আমি একটি খান অ্যান্ড খান প্রোডাকশন নামে একটি সিনেমা তৈরি প্রোডাকশন হাউস তৈরি করব এবং এই সকল প্রোডাকশন হাউসের মাধ্যমে বিশ্বের সবচেয়ে সফল চলচ্চিত্রগুলি তৈরি করব। কিছুদিনের মধ্যেই আমার খান অ্যান্ড খান প্রোডাকশন হাউস বিশ্বের সবচেয়ে বড় মাল্টিবিলিয়নার কোম্পানি হিসাবে আবির্ভূত হবে। তখন প্রায়শই আপনারা পত্রিকায় আমার ছবি দেখবেন, প্রিন্স ইমরান খান। এত গেল ইহকালের কথা। বিত্তবান হওয়ার পরেই আমি পরকালের দিকে নজর দিব। তখন আমি খানস কেয়ার নামে একটি আন্তর্জাতিক সেবা সংগঠন গড়ে তুলব। যেহেতু ওই হলিউডেও ওই বৃদ্ধ বয়সেও আমি হলিউডের সর্বাপেক্ষা সুদর্শন বৃদ্ধ থাকবো, সেহেতু আমি আমার এই ইনোসেন্ট ফেস এবং আমার কনভিন্সিং ক্ষমতা দ্বারা হলিউডের সকল নায়ক, নায়িকা এবং পরিচালকদেরকে কনভিন্স করে ফেলবো। তখন আর তারা বেভারলি হিলসে বাড়ি কিনবে না, বেভারলি হিলসের বাড়ির দাম কমে যাবে। তারা আমার সেবাশ্রমের টাকা দান করবে এবং তাদেরকে নিয়ে আমি আমার চার্টার্ডকৃত 777 বিমানে করে সারা পৃথিবীময় ঘুরে বেড়াবো এবং বিশ্বের সকল ধনী ব্যবসায়ী এবং রাষ্ট্রনায়কদের যুদ্ধ খাত ও বিলাস খাতে ব্যয় কমিয়ে আমার সেবাশ্রমে টাকা দান করতে বাধ্য করব। এভাবে কিছুদিনের মধ্যেই আমার সেবাশ্রম বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম সেবাশ্রমে পরিণত হবে। বিশ্বের অধিকাংশ অনাথ আশ্রমই আমার টাকাতে চলবে। যেহেতু বিশ্বের অধিকাংশ অনাথ আশ্রম আমার টাকাতে চলবে, তাই আমি ঠিক করেছি আমি সেখানে রুটি খাওয়াবো না, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি রুটি হচ্ছে পাশ্চাত্যের খাবার। তাই আমার দেশকে তুলে ধরার জন্য, আমার দেশের মানুষকে তুলে ধরার জন্য, আমার দেশের মানুষের খাবারকে তুলে ধরার জন্য আমি সেখানে ডাল ভাত খাওয়াবো। এভাবে আমি সারা পৃথিবীতে ডাল ভাতের কৃষ্টি চালু করবো।
ডাল ভাত তখন হবে বিজয়ের প্রতীক। মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় তখন আর বার্গার কিংবা পিজা বিক্রি হবে না, সেখানে বিক্রি হবে রাইস। ব্রুক শিল্ড কিংবা আরো বিখ্যাত অভিনেত্রীরা এসে বলবেন, প্লিজ ইমরান, গিভ মি সাম রাইস অর আই উইল ডাই। এভাবে অর্থনীতি এবং শান্তিতে নতুন ডাইমেনশন দেওয়ার জন্য আমাকে একই সাথে দুটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হবে। এভাবে একদিন জীবন ঘনিয়ে আসে, সবাইকে চলে যেতে হয়, আমাকেও চলে যেতে হবে। আজকে সময়ের অভাবে আমার কর্মময় জীবন সম্পর্কে আপনাদেরকে আমি পরিপূর্ণভাবে জানাতে পারলাম না, তবে চিন্তার কিছু নেই। আমার মৃত্যুর পর আমার সেক্রেটারি কর্তৃক রচিত আ লাইফ অফ এ বিলিয়নার গ্রন্থটি পড়লে আপনাদের কর্মময় জীবন সম্পর্কে জানতে পারবেন। সবাইকে নিরন্তর শুভেচ্ছা। মাননীয় সভাপতি, বর্ষা হাতে ভরসা পায়ে সদাই নিরুদ্দেশ হওয়ার চেষ্টা করলে আইন রক্ষাকারী সংস্থার খপ্পরে পড়ার সম্ভাবনাই বেশি। আমি নির্বিবাদী মানুষ, মুরগি কাটা দেখলেই মন খারাপ হয়ে যায়। তবে ছোটবেলায় নিজেকে বীরপুরুষ ভাবতে মন্দ লাগতো না। হারে রেড়ে বলে কেউ এগিয়ে এলে মাকে রক্ষার ভার যদি আমার উপর এসে পড়তো, সেটা কেমন মজা হতো জানি না। কিন্তু আমার অধ্যাপিকা মা গায়ে এক রত্তিও সোনা পড়েন না, সুতরাং কল্পনার সেই বীরপুরুষ বেশি দিন টিকতে পারেনি। তবে ভীতু ভদ্রলোক হওয়ার যে বিপদ আছে, সেটাও খুব অল্প বয়সেই জানা হয়ে গেছে। বান্ধবী এসে একদিন বলল, এসো আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস বদলা বদলি করি। আমার চমৎকার বিদেশি ছবি আঁকা পেন্সিল বাক্সটা গেল, বিনিময়ে পেলাম তার পরিত্যক্ত রাবার। শুনে সবাই হেসে বলল, একটু চালাক চতুর হতে হয়। কিন্তু আমার খুব দুঃখ হলো যখন দেখলাম ও আর আমার কাছে আসছে না। একবার এক আবৃত্তি প্রতিযোগিতায় যোগ দিলাম। কাছ থেকে সংস্কৃতি অঙ্গনে সব পরিচিত তারকাদের দেখে চমকিত হলাম, কিন্তু আমার পালা আসার সঙ্গে সঙ্গে শুরু হলো তাদের চা খাওয়ার পর্ব। কারো আর প্রতিযোগীর দিকে দৃষ্টি নেই। এত দুঃখ হলো, কয়েক মুহূর্তের জন্য বেদুইন হয়ে যাওয়ার ইচ্ছে হয়েছিল হয়তো। পরে ভাবলাম, তারকারাও তো রক্ত মাংসেরই মানুষ। বেচারা জন লেনন তো খ্যাপা ভক্তের হাতে প্রাণই দিয়ে দিলেন। সুতরাং তারকা হওয়ার স্বপ্নও বাদ। কিন্তু একটা প্রতিযোগিতা কিছুতেই এড়ানো যায় না। অনেক খাটুনির পরও পরীক্ষার হলে বসে মনে হচ্ছিল বড় নড়বড়ে পরীক্ষার্থীরা আসনটা, যে কোনো অপ্রত্যাশিত ব্যাপারই ঘটে যেতে পারে। হলেও তাই, কম্পিউটারের কুয়াশায় হারিয়ে গেলাম। আমার বাবা তার খেয়ালি কম্পিউটারকে কষে চড় মেরে ঠিক রাস্তায় নিয়ে আসেন। আমি কিন্তু যন্ত্রটাকে ভীষণ সমীহ করি। পারস্যের শাহজাদিকে উদ্ধার করতে গিয়ে বারবার নিহত হয়েও আমি কখনো কম্পিউটারের সাথে খারাপ ব্যবহার করি না। আই স্টিল বিলিভ ইন দ্য সিস্টেম। ছোট পর্দার নেপথ্য বিচারপতি বা সমতা বিধানকারী কেউ অবলীলাক্রমে 50 মিনিটে অন্যায়কে ল্যাং মেরে ফেলে দেন। কিন্তু বাস্তবে যেখানে ভালো মন্দের সীমানা অস্পষ্ট, সেখানে সবাই নিজেকে অভ্রান্ত ভেবে যদি নিয়ম ভাঙার খেলা শুরু করে, তাহলে মাঠ ছেড়ে ঊর্ধ্বশ্বাসে পালাবে বেচারা দর্শক। ইহার চেয়ে হতেম যদি না, আমি তো ভালোই আছি একটা ভীতু সাধারণ মেয়ে হিসেবে। আমার মধ্যে কোনো দুরন্ত আশা নেই, ন্যায়দণ্ডধারী মহাবীর বা চতুর্মুখর মেধাবী মুখ হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নেই। একজন সৎ, পরিশ্রমী, বিবেকবান মানুষ হতে পারলেই আমি খুশি। ছেড়ে দিয়ে আমি জিতে যেতে চাই। ধন্যবাদ।